ডেমোক্রেসি যদি ঠিক না থাকে, 6 বাদ দেওয়া হয়, তাহলে আমরা যাব কোথায়? সেকুলারিজম একটা রাষ্ট্রে থাকবে কি থাকবে না, এটা সিদ্ধান্ত কি আদালত নেবে? পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা বাদ করে যেতে পারে সংবিধান থেকে। আমাদের আপিল বিভাগ একটা রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। চ্যাপ্টার 6 এটা যদি এখন বাতিল করে দেন, পুরাটা মিলে যদি আপিল বিভাগ বাতিল করে দেন, তাহলে আমরা অনিবার্যভাবে বাকশাল ব্যবস্থাপনায় ফিরে যাব। তাহলে চ্যাপ্টার 6 ইন ইটস এন্টায়ারিটি আপিল ডিভিশন যদি বাদ করে দেয়, নিশ্চয়ই আমরা আমাদের বিচার বিভাগ, আমাদের দেশের জনগণ বাকশাল একদলীয় সিস্টেমে ফিরে যেতে রাজি নয়। তাহলে বাংলাদেশের ডেমোক্রেসি বলতে তার কিছু থাকবে না। এখন যদি আদালত বাদ করে দেয়া বলেন ইয়েস আমরা বাকশাল সিস্টেমে চলে গিয়েছি, আমরা বলছি নো, ইট ইজ নট দি ফাংশন অফ দ্য কোর্ট, ইট ইজ দি ফাংশন অফ দ্য পার্লামেন্ট। ডেমোক্রেসি যদি ঠিক না থাকে, 6 বাদ দেওয়া হয়, তাহলে আমরা যাব কোথায়? কিভাবে দেশ চলবে? ডেমোক্রেসি কিভাবে বিলিং থাকবে? এখন আমরা আর্গুমেন্ট যদি করি যে A to Z যা কিছু আছে সব বাদ করে দেন, তাতে এটাও বাদ হয়ে যাবে এবং বাতিলটা বাদ হয়ে যাবে। অর্থাৎ আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমরা বলছি যে এখন সেকুলারিজম থাকবে কি থাকবে না। আচ্ছা, সেকুলারিজম একটা রাষ্ট্রে থাকবে কি থাকবে না, এটা সিদ্ধান্ত কি আদালত নেবে নাকি এই সিদ্ধান্ত পার্লামেন্ট নেবে? এখন যদি আমরা বলি ইন ইটস এন্টায়ারিটি বাদ করে দেন, তাহলে তো সেকুলারিজম বাদ হয়ে যাবে, সোশ্যালিজম বাদ হয়ে যাবে। তাহলে সেকুলারিজম সোশ্যালিজম বাদ আদালত যদি করে, এটি আদালতের ফাংশন না, কারণ এটি নীতি কথা, এটি হলো রাষ্ট্রের গাইডিং প্রিন্সিপাল। এটাকে বলা হয় পোলস্টার। পোলস্টার আদালত ঠিক করে না, পোলস্টার ঠিক করে পার্লামেন্ট। দ্যাট উড বি ডিসাইডেড বিফোর দি পার্লামেন্ট, নট বাই এনি অফ কোর্ট অফ দিস ল্যান্ড। এবং আমরা এটা স্পষ্ট করে বলেছি, আপনারা অতীতে দেখেছেন, যখনই রাজনৈতিক বিতর্ক আদালত সেটেল করতে গিয়েছে, সেই সমস্ত জায়গায় আদালত নিজেই বিতর্কিত হয়েছে। আমাদের দেশে আপনারা দেখেছেন অতীতে রাজনৈতিক বিতর্ক উইল বি ডিবেটেড বিফোর দি পার্লামেন্ট বাই দি গভর্নমেন্ট অ্যান্ড দি অপোজিশন, অ্যান্ড দে উইল ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড নট টু ডু। এইটা যদি আমরা চার দেয়ালের মধ্যে বসে আদালতের বারান্দায় এটা সিদ্ধান্ত নিতে যাই, দ্যাট উইল ক্রিয়েট এ কেওয়াটিক সিচুয়েশন বিফোর দি পিপল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। উই শুড নট ডু দিস। এই জন্য আমাদের সাবমিশন হলো ইন ইটস এন্টায়ারিটি বাদ করাটা ঠিক হবে না। ততটুকু বাদ করা ঠিক হবে যতটুকু বাদ না করলে সংবিধানের মৌলিক স্তম্ভ ভঙ্গ হয়, শুধু ততটুকু। বাকিটুকু যদি বাদ করতে যান, তাহলে রাষ্ট্রের ফেব্রিক, রাষ্ট্রের নীতি প্রিন্সিপাল, প্রস্তাবনা, এই সবগুলোই আলোচনা ছাড়া আদালত বাদ করে দিলে এটাকে ইংরেজিতে বলে সুপার লেজিসলেশন। পার্লামেন্ট আছে, তার বাইরে গিয়ে আদালত নিজেই যদি আইন প্রণয়ন করে ফেলে, তাহলে পার্লামেন্টের দায়িত্বটা কোথায় থাকবে? আমরা দিয়েছি, আমরা দুভাগে ভাগ করে দিয়েছি। এক ভাগে আমরা দেখিয়েছি যেগুলো নীতি এবং পদ্ধতির কথা। আমরা বলেছি এই নীতি পদ্ধতিগুলো অবশ্যই, যার সংখ্যা প্রায় 41টা, এই 41টা নীতি পদ্ধতি বাদ করা ঠিক হবে, হাত দেওয়া ঠিক হবে না। বাদ দিবে কি দিবে না এটা ডিসাইড করবে পার্লামেন্ট। আর এর বাইরে আছে আরও প্রায় 21টি। এই 21টি আমরা বলেছি এগুলোর সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। সুতরাং এগুলো যদি বাদ না করা হয়, তাহলে এগুলো থেকে যাবে, এটা অ্যানোমালি ক্রিয়েট করবে। তো আমাদের সর্বশেষ সাবমিশন হলো আদালত তার মর্যাদা ঠিক রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স ঠিক রাখতে হবে, রাজনৈতিক বিতর্কে ঢোকা ঠিক হবে না, আর পার্লামেন্টকে ডিসাইড করতে দিতে হবে নীতি পদ্ধতিগুলো, আর আদালত ডিসাইড করবে মৌলিক স্তম্ভগুলো। এটাই আমাদের সাবমিশন। পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা বাদ করে যেতে পারে সংবিধান থেকে। আমাদের আপিল বিভাগ একটা রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। এই সংশোধনীর উদ্দেশ্যই হলো সংবিধানকে ধ্বংস করা। আমাদের ওই কথাগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা যেটা বলেছি যে এই সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয়, তাহলে দু একটা জায়গায় কিছু এক ধরনের শূন্যতা বা সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে যে প্রতিষ্ঠানটা আছে, যেটার মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণের বিষয়ে অনুসন্ধান করা হয় এবং বিচারকদেরকে অব্যাহতি দেওয়া হয় যদি কোনো অসদাচরণ বা অসামর্থ্যের বিষয় পাওয়া যায়। এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারক নয়, আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পদাধিকারীদেরকেও এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অ্যাকাউন্টেবল করা হয়। তো একটা সমস্যা হলো যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা বাদ করে যেতে পারে সংবিধান থেকে। এটার কারণ হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
পরবর্তীকালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এগুলোকে সংবিধানের অংশ করা হয়। আমাদের আপিল বিভাগ একটা রায়ে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন, যার ফলে এই সামরিক ফরমানের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টা অসাংবিধানিক একটা বিষয়ে পরিণত হয়। এই বিষয়টার সাথে বিচার বিভাগের স্বাধীনতার বিষয় জড়িত এবং বিচার বিভাগের স্বাধীনতার সাথে জনগণের বিচারিক সুরক্ষার বিষয় জড়িত। কাজে আমরা আদালতকে বলেছি যে আদালত পঞ্চদশ সংশোধনীর যেই ধারার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই ধারাটা বাদে বাকিটুকু পুরোটা অসাংবিধানিক ঘোষণা করতে পারেন। এবং আরো একটা জিনিস আমরা বলেছি, ওনারা দুটো জিনিস বাদ দিতে পারেন। এর মধ্যে একটা হলো 102 অনুচ্ছেদেও কিছু পরিবর্তন আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে। তো আমরা সেটা মানবাধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের পিটিশন করার বিষয়, ওইটাও আমরা বলেছি যে বাদ দেয়া যেতে পারে। আর হলো সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে আপনারা জানেন একটা মামলা হয়েছে, ওটা বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত। ওটা এখন আবার আপিল বিভাগে বিচারাধীন আছে। তো আমরা বলেছি ওটাও ওনাদের এই রায় থেকে বাদ দেয়া যেতে পারে। কাজে এই তিনটা বিষয় ছাড়া আমরা বলেছি অন্য সমস্ত কিছু অসাংবিধানিক ঘোষণা করাটাই যুক্তিযুক্ত হবে। দুটোর ব্যাপারে আমরা সুরক্ষা দিতে বলেছি, 102 অনুচ্ছেদ এবং 96 অনুচ্ছেদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই দুটোকে সুরক্ষা দিতে বলেছি। আর 116 অনুচ্ছেদের বিষয়ে বিরত থাকতে বলছি কোনো রায় প্রদান করার, যেহেতু এটা ওনারা অন্য একটা মামলায় পূর্ণাঙ্গভাবে দেখার সুযোগ পাবেন, যেই মামলাটা ওনাদের সামনে এখন পেন্ডিং আছে। এটা তো আমার মনে হয় এটা তো বিবেচনা করা উচিত এবং এটা আশা করি যে এটার একটা সমাধান হবে। কারণ আমার তো মনে হয় দেশের মানুষও এসব ব্যাপারগুলো জানতে আগ্রহী এবং এটা মাননীয় প্রধান বিচারপতি ওনার কিছু বিবেচনা থেকে করেছেন। তবে এটা হয়তো একটা আলোচনার সুযোগ হবে এবং যাতে তথ্য জনগণের কাছে যেতে পারে সে ব্যাপারে হয়তো একটা পরিবর্তন হবে আমি আশা করি।